নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের কয়েকটা কথা বলবো। আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে বিহারে যে SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ নিবিড়ভাবে যাচাই বাছাই করে ভোটার তালিকা তৈরি করার যে কাজ চলছে সেটা নিয়ে বিরোধী 10টি রাজনৈতিক দল এবং একটা দুটো সামাজিক সংগঠন বা মানবাধিকার সংগঠন তারা সেখানে কিছু আপত্তি তুলেছিল। তাদের আপত্তির মূল জায়গা ছিল যে ইলেকশন কমিশন স্পেশাল রিভিশনের নামে যেটা করছে সেটা আসলে NRC করার প্রক্রিয়া বা তারই কাজ প্রাথমিকভাবে শুরু হয়েছে, এই প্রশ্নটা তারা তুলেছিল। আর বলেছিল যে 11টা কাগজের ভিত্তিতে ভোটার তালিকায় নাম উঠবে, অর্থাৎ 11টা তালিকার অন্তত একটা কাগজ নির্বাচন কমিশনকে দেখাতে হবে। নির্বাচন কমিশনে ওই যে ফর্ম বাড়ি বাড়ি বিলি করবে তার সঙ্গে জুড়ে দিতে হবে 11টা কাগজের অন্তত একটা। এই বলে 11টা কাগজের একটা তালিকা তৈরি করেছিল। বিরোধীরা দাবি করেছিল যে ওইটা সব মানুষ পারবে না, সব মানুষের কাছে ওই কাগজ নেই, ফলে বহু মানুষ যারা ভারতবর্ষের প্রকৃত নাগরিক তারা বাদ পড়ে যাবেন। সেই জন্য তারা বলেছিল আরো অন্তত 3টে কাগজ ওই 11টার তালিকায় যুক্ত করা হোক, অর্থাৎ তালিকাটা 14টা কাগজের তালিকা হোক। নতুন 3টে কাগজ বিরোধীরা যেটা দাবি করেছিলেন সেটা হলো আধার কার্ড, রেশন কার্ড আর ভোটার কার্ড। আমরা যদিও বলেছিলাম যে 3টে কেন, সঙ্গে 4টে যোগ করা উচিত, প্যান কার্ডটাও যুক্ত হওয়া উচিত, সে যা হোক। তো এই বিষয়টা নিয়ে বিরোধীরা সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্টে এই ব্যাপারে একটা শুনানিও হয়েছিল। সেই শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছিল, সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছিল নির্বাচন কমিশনকে যে তারা ভেবে দেখুক বা সিদ্ধান্ত নিক ওই 3টে কাগজ 11টার যে তালিকা তার সঙ্গে যুক্ত করা যায় কিনা। সুপ্রিম কোর্ট এটা নির্দেশ দেয়নি, এই পরামর্শ দিয়েছিল। সেই সাথে আরেকটা কথা বলেছিল যে সুপ্রিম কোর্টের পরামর্শ যদি ইলেকশন কমিশন না মানতে চান তাহলে তাদের জানাতে হবে কেন ইলেকশন কমিশন ওই 3টে কাগজ 11টা কাগজের তালিকার সঙ্গে যুক্ত করতে রাজি নয়। এইটা লিখে জানাতে বলেছিল, একটা তারিখ উল্লেখ করে দিয়েছিল, মানে আগামী 2-3 দিনের মধ্যে যে পরের শুনানি তার 3-4 দিন আগের একটা ডেট বলে বলেছিল এই ডেটের মধ্যে আপনারা লিখে জানাবেন। ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টের ওই পরামর্শ মেনে নেয়নি। আমরা যদিও একটা ভিডিওয় বলেছিলাম যে হয়তো ইলেকশন কমিশন ওটা মেনে নিতে পারে, না মেনে নিলে তারা একটা যুক্তি খাড়া করবে,
সেই যুক্তি দেখে কেন মানা হচ্ছে না, সেই যুক্তি দেখে সুপ্রিম কোর্ট যদি মনে করে ইলেকশন কমিশনের বক্তব্য যথাযথ, তাহলে তারা আর কিছু বলবে না। আর যদি বলে যে না, ইলেকশনের যে যুক্তি সেটা যথাযথ নয়, তাহলে হয়তো নির্দেশ দেবে যে ওই 3টে 11টার সঙ্গে যুক্ত করো। আমি একথাও বলেছিলাম যে ওই যে 11টা কাগজ, ওই 11টা কাগজেও কিন্তু নিঃসন্দেহে প্রমাণ হয় না যে কোনো ব্যক্তি ভারতবর্ষের নাগরিক। তার মধ্যে অনেক ফাঁকফোকর থেকে যায়। সেই কারণে আমি বলেছিলাম যে এই যুক্তিতেই হয়তো সুপ্রিম কোর্ট যদি না মানে ইলেকশন কমিশন, তাহলে ওই 11টার মধ্যে যে ফাঁকফোকর আছে যুক্তিতে, যে ওগুলো ঠিক মতো প্রমাণ হয় না যে সে নাগরিক, সেই যুক্তিতে হয়তো 3টেও 11টা যখন মেনে নিতে পেরেছো, যেগুলো নিঃসন্দেহে প্রমাণ হয় না, তাহলে 3টে যোগ করতে অসুবিধে কি, এই রায়টাও দিতে পারে। তো পরামর্শ যে মানেনি সেটা আমরা জেনে গেলাম, গতকাল কাগজে এটা বেরিয়েছে। আমি একটা সোশ্যাল মিডিয়ায় সকালবেলায় উঠে এই খবরটা দেখে নিশ্চিত হওয়ার জন্য দি হিন্দু পত্রিকা, এরকম আরো 2-1টা কাগজ পড়লাম, পড়ে দেখলাম হিন্দু পত্রিকায়, দি হিন্দু পত্রিকায় রিপোর্টটা আছে। তারা মেনে নেয়নি। এই মেনে না নিয়ে তারা দেখলাম 88 পাতার একটা এফিডেভিট জমা করেছে। ইলেকশন কমিশন 88 পাতার একটা এফিডেভিট সুপ্রিম কোর্টে জমা করেছে। সেখানে তারা বলেছে যে, মানে যেটা বলেছে তার অর্থ এরকম দাঁড়ায় যে এটা এনআরসি নয়। এনআরসি নয় কেন? এনআরসিতে কেউ কারোর নাম যদি বাদ যায়, তাহলে তার অর্থ দাঁড়ায় সে কিন্তু বেনাগরিক বলে ঘোষিত হয়ে গেল। এনআরসি যে নিয়ম করেছে তাতে সেটাই হচ্ছে ঘটনা, সেটাই হবে। আসামের ক্ষেত্রেও যেটা, যদিও সে রেকমেন্ডেশন এখনো গ্রহণ করেনি, মানে এনআরসিতে নাম না থাকার মানে হলো সে ঘোষিত হয়ে গেল যে বেনাগরিক। ইলেকশন কমিশন বলেছে এটা এনআরসির প্রক্রিয়া নয়, এই কারণে যে কারোর যদি কোনো কারণে ভোটার তালিকায় নাম না ওঠে, তাহলে সে বেনাগরিক, এইটা কিন্তু নয়। বেনাগরিক হিসেবে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে হয় সেটা ইলেকশন কমিশন নেবে না, বা ইলেকশন কমিশন সেটা বলবে না। সেই জন্য এটা এনআরসি প্রক্রিয়া নয়। আসলে এগুলো হলো একটা টেকনিক্যাল কথাবার্তা, যুক্তি, টেকনিক্যাল যুক্তি। এটা আসলে এই যারা নাম বাদ পড়ে গেলেন, এরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বেনাগরিক হিসেবেই তারা চিহ্নিত হয়ে যাবেন। মানে সরাসরি ঘোষণা হচ্ছে না, কিন্তু বেনাগরিক হিসেবেই চিহ্নিত হয়ে যাবেন, বা তাদের বেনাগরিক হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে এই যে ভোটার তালিকায় নাম উঠল না, এটা একটা বড় যুক্তি হয়ে দাঁড়াবে। ফলে এই বিষয়গুলো আছে। তো এই জন্য বলেছে এটা এনআরসি নয়, এই যুক্তিটা তারা দিয়েছে। তারা বলেছে যে আধার কার্ডটা নাগরিকত্বের কোনো প্রমাণ নয়, এবং সেটা ইলেকশন কমিশন বলছে, এবং কথাটা মিথ্যে বলেনি, বলছে সেটা ওই দেখবেন ওই যে আধার কার্ড রয়েছে, সে আধার কার্ডের উপরে লিখে দেওয়া আছে যে এটা কোনো নাগরিকত্বের প্রমাণপত্র নয়। সেই যুক্তিটাই তারা খাড়া করেছে ইলেকশন কমিশন, সুপ্রিম কোর্টকে বলেছে। রেশন কার্ডের কথা বলেছে যে রেশন কার্ড এইটা যে অনেক ভুয়ো,
এদিক ওদিক করে করেছে, এইটা হচ্ছে বহুল প্রসারিত। জনমানসে এরকম একটা ধারণাই আছে যে রেশন কার্ড ওটা কোনো অথেন্টিক কাগজ নয়, ও এদিক ওদিক করে পাওয়া যায়, বহু ভুয়ো ইত্যাদি ইত্যাদি পাওয়া গেছে। এবং জনমানসে একটা ধারণা তৈরি হয়ে গেছে, যে কারণে আমরা রেশন কার্ডটাকে এই তালিকার মধ্যে রাখছি না। আর বাকি রইল ভোটার কার্ড, যে ভোটার কার্ডটা কেন রাখছেন না। তখন ইলেকশন কমিশন বলেছে, অতীতে আমরা যে ভোটার কার্ড দিয়েছি, এই ভোটার কার্ড ওই যে নির্বাচকদের যে তালিকা, ভোটার তালিকা, ওই তালিকা দেখে তৈরি করা হয়েছে ওই ভোটার কার্ডগুলো। ফলে সেই তালিকা নিয়েই যখন আমরা রিভিশন করছি, তখন সেই কার্ড, ওই যে তালিকার ভিত্তিতে কার্ড দেওয়া, ওইটাকে আর রিকগনাইজ করা বা মেনে নেওয়া, বৈধতা দেওয়া, এইটা আর সম্ভব নয়। যে কারণে আমরা ভোটার কার্ডটা মানতে পারছি না। একদম পরিষ্কার করে ওই 88 পাতার এফিডেভিটে এইটা বলে দিয়েছে। এখন এই যে বিষয়টা হলো, এইটা নিয়ে কিন্তু আপনারা জানেন যে বিরোধীরাও চিৎকার চেঁচামেচি করছে। আমরাও চাই যে এ তিনটে মেনে নিক, সেটা আমরা আগেও বলেছি, এখনো বলছি। কিন্তু আমি আপনাদের বলবো যে এই লড়াইটা, মানে বিরোধীরা বলা সত্ত্বেও লড়াইটা, আমাদের যে আকাঙ্ক্ষা, যে জায়গায় যাওয়ার কথা, যে চাপ সৃষ্টি করার কথা, সেটা কিন্তু হচ্ছে না। এটা আপনিও বোঝেন, আমিও বুঝি। কিন্তু কেন? এইটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। আমি অন্যান্য রাজনৈতিক দলের কথা বলতে পারবো না, কারণ ওই যে রাজনৈতিক দল 10টা আছে, তার মধ্যে কংগ্রেস আছে, আরজেডি আছে, আমাদের রাজ্যে যাদের সংগঠন আছে তার মধ্যে তৃণমূল আছে, কংগ্রেস মানে পাওয়ারে আছে যাদের কথা বলছি, তৃণমূল আছে, অতীতে সিপিএম পাওয়ারে ছিল। আমি এদের কথা বলছি। এই বিরোধীদের মধ্যে ধরুন এই দুটো দল, যেটা আমাদের রাজ্যে এর আগে ক্ষমতায় ছিল, এখন তৃণমূল কংগ্রেস আছে, সিপিএম আর তৃণমূল। আপনি বলুন তো দেখি, যে আজকে তারা বলছে যে এটা কেন মানা হবে না। তারা যখন ক্ষমতায় ছিল সিপিএম, তখন এটা মেনেছে? বলুন, মেনেছে? চাকরির ক্ষেত্রে মানেনি, পাসপোর্টের ক্ষেত্রে মানেনি, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রেও ওই যে 11টা কাগজ বলেছে, তার অনেক কাগজ মানেনি, রেশন কার্ড মানেনি, আরো অনেক কিছুই তারা চেয়েছে। আর ঠিক আজকে, মানে আমি যখন এই ভিডিওটা করছি, আজকে 22শে জুলাই, আপনি বলুন, এখানে তৃণমূল ক্ষমতায়। গতকালের 21শে জুলাইয়ের ওখানেও মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিয়েছেন, বিহারের বেলায়ও চিৎকার করছেন। এটা তো করা উচিত, আমরা সেটা আগেই বলে নিলাম। কিন্তু তাদের মানে দ্বিচারিতা যাকে বলে, সেইটা একটু দেখুন। তারা গভর্নমেন্টে আছে, তারা মানছে না। তারা বলতে পারে, ধরুন পাসপোর্টের কথা যদি বলি, পাসপোর্টের কথা বললে তারা তো বলবে এটা বিদেশ দপ্তরের ব্যাপার, কেন্দ্রের ব্যাপার, আমাদের ব্যাপার নেই। এটা ঠিকই, বিদেশ দপ্তরই পাসপোর্টটা দেয়। কিন্তু সমস্যাটা যেখানে বাধে, সে নাগরিক কি নাগরিক না, পাসপোর্ট পাওয়ার যোগ্য কি যোগ্য না। যোগ্যতা মানে হচ্ছে সে এই দেশে বসবাস করে কিনা, সে ভারতের নাগরিক কিনা, এইগুলোই তো যোগ্যতা। এইগুলো যারা এনকোয়ারি করে রিপোর্ট দেয়, যার ভিত্তিতে পাসপোর্টটা হয়, সেটা কিন্তু স্টেট গভর্নমেন্টের অফিসাররা করে, এই প্রশাসন করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন করে। আমি ঠিক এই মুহূর্তে, আজকেও সকালবেলায় দুজনের টেলিফোন করেছিলেন। আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে, অন্তত মাস 6 ধরে, বহু পাসপোর্ট রিনিউ করার সময় আটকে দিচ্ছে।
রিনিউ করার সময় আটকে যাচ্ছে। কেন? তার বিরুদ্ধে যে ডিআইবি রিপোর্ট সেইটা ফেভারেবল নয়। সেইটাতে যে সে যে ভারতবর্ষের নাগরিক এই রিপোর্ট যায়নি, সেটা কিন্তু দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, ডিআইবি, তারাই দিয়েছে যে এরা ভারতীয় নাগরিক না। তাদের রেশন কার্ড ওই 11টা কাগজ, তার সাথে আরো কিছু আছে, তা সত্ত্বেও দিচ্ছে না। ফলে 10 বছর, 15 বছর, 6 মাস, 1 বছর, 2 বছর আগে পাসপোর্ট হয়েছে বাংলাদেশ বা বাংলা বিদেশের অন্য কোনো দেশ, তারা ঘুরে এসেছেন একাধিকবার। তারপরে তার বাড়িতে চিঠি যাচ্ছে যে আপনার পাসপোর্ট, সেটা নিয়ে আমাদের কিছু প্রশ্ন আছে, কাগজপত্র নিয়ে আসুন, সশরীরে হাজিরা দিন। এই যে সশরীরে হাজিরা দিন ইত্যাদি ইত্যাদি, এইগুলো কিন্তু বলছে বিদেশ দপ্তর, কিন্তু তারা এই নোটিশটা দিচ্ছে কিন্তু স্টেট গভর্নমেন্টের রিপোর্টের ভিত্তিতে। তো বহু পাসপোর্ট বাতিল হয়ে গেছে। আমি 6 মাসের কথা বলছি, পুরোনো কথা বলছি না। আপনারা খোঁজ নিন, বহু পাসপোর্ট বাতিল হয়ে গেছে। রিনিউ করতে গিয়ে আর রিনিউ হচ্ছে না, পাসপোর্ট বাতিল হচ্ছে, এরকম ঘটনা প্রচুর। 1বার 2বার পাসপোর্ট করে ওই 5 বছর 10 বছর তারা দুবাইতে, কাতারে, কুয়েতে লেবারের কাজ করে এসছেন। এইসব নিম্নবর্ণের মানুষেরা লেবারের কাজ করতে যায়, সমস্যায় মূলত তারাই পড়ছেন, বা মুসলমানরা যান। যতই বাঙালি এটা ওটা যাই বলুন, আসলে সমস্যা হচ্ছে, বুঝলেন তো, এই দলিত আর মুসলমানদের। তো 8-10 বছর বাইরে কাজ করেছেন, তাদের পাসপোর্ট রিনিউয়ালের সময় আটকে যাচ্ছে। একটা দুটো ঘটনা আমি বলছি না। আর আজকে সকালে যে 2টো টেলিফোন পেয়েছি, কালকেও একটা টেলিফোন পেয়েছিলাম, 3টে টেলিফোন আমি কালকে আর আজকের মধ্যে পেলাম। তারা বলছে যে তাদের ভিসা হয়ে গেছে, এবং তারা 3 জনে যা বললেন 3টে জায়গা থেকে, একটা ঠাকুরনগর, একটা বগুড়া, একটা বাগদা, 3টে জায়গা থেকে 3টে টেলিফোন এসছে। এবং তারা যেটা বলেছেন, তারা এক একটা গ্রুপে 15-20 জন করে আছেন। তারা বিদেশে যাওয়ার জন্য, বিদেশে কাজ, লেবারের কাজ করার জন্য, মানে বেশি রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ওই একটু লেবার সুপারভাইজারি, এইসব ফিটিংস এর কাজ করে, এরকম সব লোকজন তারা কাজ করতে যাবেন। তারা ভিসা করেছেন, পাসপোর্ট করেছেন, ভিসা করেছেন, কিন্তু তারপরেও একটা নো অবজেকশন সার্টিফিকেট লাগে। নো অবজেকশন, তো নো অবজেকশন না, পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট লাগে, এরপরে একটা পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট লাগে। আসলে পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্টটা অন্য কিছু না, এইটা হলো দেখার কথা যে ওই লোকটির বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিংস হয়েছে কিনা, সে ক্রিমিনাল কিনা, তার বিরুদ্ধে কোনো কেস আছে কিনা, অপরাধী কিনা, এইটা দেখে পুলিশ একটা ক্লিয়ারেন্স রিপোর্ট দেবে, দিলে তারা এবার ফ্লাই করতে পারবে, যেতে পারবে বাইরে কাজের জন্য। সবকিছু হয়ে গেছে। এই যে 45-50 জন যেটা বলছি, 3টে জায়গার 3টে গ্রুপ, তাদের পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট দিচ্ছে না। কি বলছে? এত কিছুর পরেও এবার বলছে 71 সালের আগের ভোটার তালিকা, এই 71 সালের আগের জমির দলিল দাও, এবং প্রাইমারি স্কুলের সার্টিফিকেট দাও, ইত্যাদি ইত্যাদি। পাসপোর্টের সময় দিয়েছে, মানে যা যা দরকার সেটা করেছে। পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্টের সময় আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এটা চাইছে। তো দেখুন, এই যারা এই বিরোধীদের 10টা দলের যারা ক্ষমতায় আছে, আমি অন্য দলের কথা জানি না, যেখানে কংগ্রেস আছে, যেখানে অন্যান্য দল আছে, আমি কি হচ্ছে আমি জানি না, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কথা বলছি। তাদের কিন্তু এই দ্বিচারিতা অত্যন্ত স্পষ্ট, যে কারণে এই কাজটা এগোচ্ছে না, এইটা আপনাদের একটু বুঝতে হবে। তো এটা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছি তা না, আসলে আমি গভর্নমেন্টের বিরুদ্ধে বলছি। বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় এসে যান, তিনি তার মুখ্যমন্ত্রী, তিনি এগুলো দেখুন। যদি সত্যি আন্তরিকভাবে আপনারা
এটা না চান তাহলে এই ব্যাপারগুলো আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন করছে, নিশ্চিতভাবে আপনাদের সার্কুলার আছে, আর যদি না থাকে তাহলে আপনারা এটা বন্ধ করুন। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, এই কথাটা বলছি এই কারণে, ওই যে হিন্দু হিন্দু করছে যারা, বলছে হিন্দু হলে শরণার্থী, মুসলমান হলে অনুপ্রবেশকারী, হিন্দুদের আমরা তাড়াবো না, এবং এই কথা শুনে যারা নিশ্চিন্ত হয়ে বসে আছেন হিন্দুরা, আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলছি। আমি একটা মাত্র ঘটনার কথা বলবো, সেটা এই দিকের না, ভারতের পূর্ব প্রান্তে না, পশ্চিম প্রান্তে। আপনারা জানেন পশ্চিম প্রান্তের ওই পাকিস্তান থেকে যে উদ্বাস্তুরা আসেন, তারা পূর্ব প্রান্তের থেকে একটু বাড়তি সুবিধা পান। এটা তো 47 সালের পর থেকে আমরা দেখেছি। তো যারা একটু বাড়তি সুবিধা পান, সব খবর তো আমরা জানতে পারি না, একটা খবরের কথা বলি যেটা জানতে পেরেছি, এবং এইটা নিয়ে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে, মানে এই খবরটা আমি গতকাল দেখেছিলাম একটা ছোট্ট দৈনিকে, দৈনিক দিনকাল বলে একটা কাগজে। তা আমি দৈনিক দিনকালের খবর বললে এটা এমনিতেই মুসলিমরা, মানে এর মালিক মুসলিম, এটা তো আপনাদের অনেক দৈনিক দিনকাল এইটা হয়। আনন্দবাজার, দি হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া, এইগুলো হলে আমরা অনেকখানি নির্ভর করি। তো ন্যাচারালি আপনাদের মতো আমিও জানি যে এসব প্রশ্ন উঠবে, যার জন্য আমি এবার খোঁজাখুঁজি শুরু করি যে দিনকাল খবরটা পেল কোথায়। আমি একটা মেল করলাম দিনকালের মালিককে, ওই মেল নাম্বারটা খুঁজে পেয়ে। আমি তো জবাবটা পাইনি, কালকেই করেছিলাম, কিন্তু আমি নানান জায়গায় খুঁজতে খুঁজতে আমি দেখলাম যে এইটা ওই দি হিন্দু পত্রিকায় এইটা নিয়ে একটা রিপোর্ট আছে। ঘটনাটা ঠিক 1-2 মাসের না, এই ঘটনাটা 2021-22 সালের ঘটনা, 2-3 বছর আগের ঘটনা। তা আপনারা জানেন 2-3 বছর আগে থাকতে ইন্ডিয়া গভর্নমেন্ট কতগুলো নির্দেশ দিয়েছিল বিভিন্ন রাজ্য সরকারকে, রাজস্থান, গুজরাট, তারপরে পাঞ্জাব, এরকম কতগুলো আমি তালিকা বলছিলাম, বেশ 8-10টা স্টেটকে ওই স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ দিয়েছিল, এবং কোনো কোনো ক্ষেত্রে স্টেট বলেনি, সরাসরি বলেছে জেলা প্রশাসককে ক্ষমতা দিয়েছিল যে পাকিস্তান থেকে যে হিন্দুরা এসেছেন তাদের যে অ্যাপ্লিকেশন গুলো পেন্ডিং আছে বা করবে, এইগুলোকে দ্রুত ডিসপোজ অফ করার জন্য, মানে স্ক্রুটিনি করে দ্রুত তাদের নাগরিক সার্টিফিকেট দিয়ে দেওয়ার জন্য। এটা হয়তো আপনারা নতুন শুনছেন না, আমাদের এখানে কাগজে অনেকবার বেরিয়েছে এই 2-3 বছরের মধ্যে, এবং এই খবরটা বহু পুরনো, তবু আমি বলছি। তো তখন তো আমরা ভেবেছিলাম যে দেখো পশ্চিম পাকিস্তানের লোকজন যারা এসেছে তাদের কিভাবে সবারটা এইভাবে আলাদা আলাদা করে দিচ্ছে, এটা গেজেট নোটিফিকেশন করে করেছিল এই কার-19 হওয়ার আগে থাকতে এই প্রক্রিয়াটা তারা শুরু করে। তো সেই সময় ঘটনাটা তাতে বলছে যে 800 হিন্দু যারা পাকিস্তান থেকে এসেছিল, এবং তারা এসেছিল আপনি বুঝতে পারছেন পাকিস্তান থেকে বিনা পাসপোর্টে আসে না, তারা পাসপোর্ট নিয়েই এসেছিল, এসে আর ফিরে যায়নি। এখানে 800 কথা বলেছে, হয়তো এরকম 1500 লোক এসেছিল, 2000 লোক এসেছিল, 800 লোকটা ফেরত যেতে হয়েছে। বাকিদের সমস্যা হয়তো মিটে গেছে, নিশ্চিতভাবে মিটে গেছে, কিন্তু 800 জনের সমস্যা মেটেনি। তারা কিন্তু পাসপোর্ট নিয়ে এসেছিল, নাগরিকত্ব দরখাস্ত করেছে 7-8 বছর আগে, কেউ 8-10 বছর আগে, কেউ 5-6 বছর আগে করে। তারা এতদিন চেষ্টা করতে করতে তাদের ভিসাও বাড়িয়ে গেছে, লং টার্ম ভিসা দিয়েছে। ওই যে 31,313 জন যেটা আমরা
অনেকবার বলেছি, ওই জেপিসিতে উল্লেখ ছিল, হয়তো এই 800 অনেকে ওই 31,313 জনের মধ্যে ছিল, কিন্তু আলটিমেটলি ফেরত যেতে হলো। কাগজে যেটা লিখেছে সেটা হচ্ছে যে আমলাতন্ত্রের যে ফাঁদ, কাগজপত্র ঠিকঠাক করার যে সমস্যা, সেইটা এরা করতে পারেনি, সব কাগজ দিতে পারেনি। এবং শেষ বেশ এইসব করতে করতে কি হয়েছে, করতে করতে হয়ে গেছে ভিসা এক্সটেনশন করতে পারে ভারত সরকার, পাসপোর্টটা তো তাদের, পাসপোর্টটা তো পাকিস্তানের, এই পাসপোর্টটাকে তো রিনিউ করতে পারে না। অনেকের পাসপোর্ট শেষ হয়ে গেছে, পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এইবার কি হবে? এইবারে গভর্নমেন্ট তো হিন্দু মানুষ বলে করে দিতে পারত, বা পাসপোর্ট শেষ হয়ে যাচ্ছে দেখে দ্রুত করে দিতে পারত, প্রশাসন কিন্তু করেনি। এখন পাসপোর্ট শেষ হয়ে গেলে ওইটা এখানে বসেও রিনিউ করা যায়, সেটা পাকিস্তানের হাই কমিশনে তাকে যেতে হবে। হাই কমিশনে গিয়ে যে নির্দিষ্ট উপায় আছে সেই উপায়ের চেষ্টা করা যায়। তাতে কাগজে লিখেছে এইটা করতে গেলে এক একটি লোকের, মানে পাসপোর্টটা তো প্রত্যেকের, এক একটি লোকের অন্তত মিনিমাম 1 লক্ষ টাকা করে লাগবে। ফি আছে, মানে পাসপোর্ট পাওয়ার জন্য যে ফিটা ইত্যাদি ইত্যাদি মিলে কাগজে হিন্দু পত্রিকায় যেটা লিখেছে 1 লক্ষ টাকার কমে হবে না, মিনিমাম 1 লক্ষ টাকা। এই যে মানুষ এসেছেন, আপনি বুঝতে পারছেন তাতে কিছু উচ্চবর্ণ আছে, কিছু নিম্নবর্ণ আছে, কিছু মধ্যম বর্ণের মানুষ আছে, কিছু ধনী আছে, কিছু গরিব আছে। এখন গরিব কারা, এর মধ্যে গরিব কারা সেটা আপনিও বোঝেন, আমিও বুঝি। মূলত এই দলিত, হিন্দু তো দলিতরাই, তারা এই 5-7 বছর 10 বছর এখানে থেকে ক্যাম্পে ক্যাম্পে থেকে এদিক ওদিক থেকে যা ছিল সব শেষ হয়ে গেছে। কোত্থেকে পাবে তারা 1 লক্ষ টাকায়? কিন্তু হিন্দু বলে কিন্তু মাফ হয়নি, তাদের ফেরত যেতে হয়েছে এবং অত্যন্ত বিপদের মধ্যে গেছে। কারণ ওরা যখন এসেছিল তাদের নিয়ে ইন্ডিয়াতে অনেক লেখালেখি হয়েছে, তারা অনেক জায়গায় তাদের সাক্ষাৎকার বেরিয়েছে যে আমাদের পাকিস্তানে এটা হতো সেটা হতো, হ্যাঁ এই অত্যাচার সেই অত্যাচার, এগুলো কাগজে বেরিয়েছে, এটা পাকিস্তান গভর্নমেন্টও জেনেছে। আবার সেই জায়গাতেই তাদের পাকিস্তানেই ফিরে যেতে হলো। ফলে বিপদটা বুঝতে পারছেন? এই জায়গায় কিন্তু হিন্দু বলে পার পায়নি। এবং আমার ধারণা যে অধিকাংশই এরা দলিত, অথবা দলিত না হলেও অত্যন্ত গরিব, তারাই ফিরে গেলেন ওই 31,313 জনের মধ্যে। ফলে আমি এই কথাটা এতখানি সময় নষ্ট করে আপনাদের বলছি, এই যারা বলছে আবেদন করুন হয়ে যাবে, দেখুন ব্যাপারটা অত সহজ নয়। এটা অমিত শাহ সই করবে না সিটিজেন সার্টিফিকেটে, মোদি সই করবে না, সই করবে অফিসাররা, যাদের চাকরি করতে হবে, যাদের এখনো 10, 20, 20, 30 বছর চাকরি আছে। এরপরে কোন গভর্নমেন্ট আসবে, তারপরে তার চাকরি চলে যাবে, ফাইলপত্র রেডি না করে, কাগজ টাগজ রেডি না করে তারা সই করে দেবে, এমনটা হয় না। হতে পারে লোকসভার আগে, আপনারা জানেন ওই যে লোকসভার আগে ওই 8-10 জনের সার্টিফিকেট সই করে দিয়েছিল। এটা হচ্ছে ভোটের কারণ, এটা দলীয় লোক, একটা পেট্রোল লোককে বসিয়ে যে কয়েকটা দিয়ে দাও, ওইটা নিয়ে প্রচার করি। আবার 26 সালে নির্বাচন, ওরা টার্গেট করেছে 1-2 হাজার লোককে দিতে হবে, যেভাবে একটা পেট্রোল লোককে বসিয়েছে। ওই কিছু পেট্রোল লোক, বিজেপির লোকজন, RSS এর লোকজনকে দিয়ে একটা কাগজপত্র তৈরি করে ওই 1000-2 হাজার লোককে দিতে পারলে 2-4 লক্ষ বলে তারা চালিয়ে দিয়ে নির্বাচনটা পার হওয়ার চেষ্টা করবে। আমি এটা ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। কিন্তু এইটা কোনো সমাধান নয়। এবং এই সার্টিফিকেট গুলো পরবর্তীকালে কি হবে এইটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। ওই যে একজনকে দিল না, ওই পহেলগামে যে মহিলা বললো, ওই যে বাচ্চা কোলে করে নিয়ে, শুভেন্দু সেই বাচ্চা কোলে করে নিয়ে এরকম করে 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 নাচলো,
ওই যার বাসুর বলেছিল ও বাংলাদেশি, ওই মহিলা দুদিনের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দিয়ে দিল। এসবগুলো পরবর্তীকালে কি হবে আমরা জানি না। তো এই সব বিজেপি করছে। ফলে দেখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আছে, সেও কিন্তু দেখেন, আমি এই যে কতগুলো কথা বললাম, আইনের কাছে কিন্তু তারা আটকা আছে। যাই ভাবুক বলুক, সেইটা কিন্তু কার্যকরী করতে পারছেন না। আসলে ব্যাপারটা যেটা হয়ে যাবে, আমি আপনাকে ওই একটা ছোট্ট একটা গল্প বলে শেষ করি। আপনারা সেই ভানুর রেকর্ড, কমেডিয়ান ভানু, সে কমেডিয়ান ভানুর রেকর্ড আপনারা অনেকে শুনেছেন। মানে গল্পটা হলো, ভানু একজনের এক খুনি কেসের আসামি, তার উকিল। তো জজ সাহেব তার খুনের মানে ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছে। এবারে মক্কেল ভানু উকিল ভানুকে টেলিফোন করে বলছে যে স্যার, আমার তো ফাঁসির অর্ডার হয়ে গেছে। ভানু তার জবাবে বলছেন যে ঠিক আছে, ঝুলে পড়ো, আমি তো আছি। আমাদের কিন্তু এই যে পশ্চিমবঙ্গ সরকার যেটা বলছেন, বা শুভেন্দু, অমিত শাহ, এরা যেটা বলছেন যে হিন্দু আমরা তো আছি, এ কিন্তু সব ওই ভানুর ওই রেকর্ডটা আপনারা একটু মাথায় রাখবেন। ওরা কিন্তু শেষ পর্যন্ত বলবে যে ঝুলে পড়ুন, আমরা তো আছি। আর ঝুলবে কিন্তু আলটিমেটলি যতই বাঙালি ইত্যাদি ইত্যাদি বলুক, মানে বাঙালি অস্মিতার কথা বলুক, আলটিমেটলি কিন্তু ওই কিছু মিয়া আর কিছু ইতর বাঙালি, অর্থাৎ দলিত বাঙালি, মরণটা কিন্তু তাদের। এই জায়গাটা আপনারা মাথায় রাখুন, মাথায় রেখে একটু প্রস্তুত হন। আর এই ভিডিওর লাস্টে আমাদের মিটিং এর কথাটা আরেকবার একটু বলে দিই। আজকে হলো মঙ্গলবার, কাল বাদে পরশু বৃহস্পতিবার 24শে জুলাই আমরা একটা নতুন আইনের দাবিটা হলো, যারাই ভারতে বসবাস করে তাদের প্রত্যেককে নাগরিক ঘোষণা করে একটা নতুন আইন তৈরি করো। এই দাবিতে আমাদের একটা নাগরিক কনভেনশন, সেইটা হবে শিয়ালদার পাশেই 5 মিনিটের মধ্যে 55 নম্বর সূর্য সেন স্ট্রিট, কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল, এটা 3 তলাতে, লিফট আছে। আপনারা ওখানে আসুন দুপুর 2টোয়। আপনাদের কাছে এই আবেদন জানাচ্ছি। অন্তত 50টা সংগঠন আমাদের সাথে যোগাযোগ করেছে, ছোট বড় সংগঠন, তার মধ্যে ধর্মীয় সংগঠন আছে, সাংস্কৃতিক সংগঠন আছে, রিফিউজি সংগঠন আছে, তারপরে সামাজিক সংগঠন আছে। হ্যাঁ, আমরা এই 50টা বা আরো 2-5টা হয়তো আমাদের সাথে এখনো যোগাযোগ করেনি, ওখানে আসবেন। তার প্রতিনিধিদের আমরা ডেকেছি, তারা সবাই আসবেন, 5-10 জন করে এক এক সংগঠন থেকে আসবেন। এই সংগঠনগুলো নিয়ে আমরা একটা কোঅর্ডিনেশন তৈরি করব, একটা মঞ্চ তৈরি করব, যে মঞ্চের নেতৃত্বে আমরা এই আন্দোলনটা করব। তা এই মিটিং এ আপনাদের আসবার জন্য আবেদন জানিয়ে আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।